ঘরোয়া পদ্ধতিতে কিভাবে নোনা ইলিশ তৈরি করবেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দুপুরের রান্নাবান্না নিয়েই থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নোনা ইলিশটা একদমই পাতলা করে কেটে হালকা করে আমি ধুয়ে নিয়েছি, বেশি ধোয়া যাবে না। ধুয়ে আমি এই যে পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর যেই পাত্রে আমি নোনা ইলিশটা তৈরি করব সেই পাত্রে আমি এই যে লবণটা দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছি। আপনারা হয়তো একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিন্তু লবণের পরিমাণটা বেশিও দেইনি আর একদমই কম পরিমাণেও দেইনি। নোনা ইলিশে কিন্তু লবণের পরিমাণটা বেশি হলে খেতে তিতা লাগে, একদমই মজা লাগে না। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পরিমাণে লবণ নিয়ে মাছের গায়ে খুবই ভালো করে মাখিয়ে নিয়েছি। তো আমার মাছটা খুবই ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায় আর এটা খেতে অসম্ভব মজা লাগে। আমার নোনা ইলিশটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি দুপুরে রান্নাবান্না করব। তো আমি আজকে দুপুরে লাউ দিয়ে নোনা ইলিশ রান্না করব আর কলমি শাক ভাজি করব। আমি এই যে লাউটা ভালো করে ছুলে নিয়েছি, এখন আমি কেটে নিব। আমি অফ ক্যামেরায় সব কাটাকুটি করে নিয়েছিলাম। সাবিত বাবু অনেক বেশি অসুস্থ, তো সবাই ওর জন্য একটু দোয়া করবেন। তো এই যে আমি এই যে কলমি শাকটাও খুবই ভালো করে কেটে নিয়েছি। এখন এর ভেতরে একে একে কাঁচামরিচ, পরিমাণ মতো পেঁয়াজ, রসুন এবং টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে আমি এই যে হালকা করে নেড়ে চেড়ে দিয়েছি। এর ভেতর থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছিল। আমি এই যে ঢাকনা দিয়ে তারপরে সিদ্ধ করে নিয়েছি। আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল গরম করে আমি এই যে 2টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখন 1 চিমটি পরিমাণে জিরা দিয়ে পেঁয়াজ এবং রসুন কুচিটা দিয়ে আমি হালকা করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। সেই পর্যায়ে আমি এর ভেতরে কলমি শাকগুলো দিয়ে এখন হালকা করে নেড়ে চেড়ে নিব। আমার কলমি শাকটি কিন্তু ভাজি করা হয়ে গিয়েছে, একটা পাত্রে নামিয়ে নিয়েছি। খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। এখন আমি লাউটি রান্না করব, তার জন্য এখানে পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং জিরাটা ব্লেন্ড করে তারপরে আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি। তারপরে মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে আমি এই যে মাছটা দিয়ে দিয়েছি। আমি এখানে নোনা ইলিশটা ব্যবহার করেছি। মাছটা আমি একটু হালকা করে কষিয়ে নেব। আমি এর ভেতরে অল্প পরিমাণে পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে 3 মিনিটের জন্য রান্না করেছিলাম। পানিটা শুকিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এবং তেলটি উপরে উঠে এসেছে। এখন আমি নেড়ে চেড়ে এর ভেতর থেকে মাছটা তুলে নিব। মাছটা তুলে ওই মশলার ভেতরে আমি এই যে লাউগুলো দিয়ে দিয়েছি। লাউটা পরিমাণে একটু বেশি ছিল, তবে একটু পরে কিন্তু কমে গিয়েছিল। এর ভেতর থেকে অনেকটাই পানি বের হয়েছিল। তো রান্না করতে করতে আমি একটা পেয়ারা খেয়ে নিলাম। আমি এই যে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করছিলাম, যেহেতু লাউ থেকে অনেকটাই পানি বের হয়েছে। আমি একটু ভালো করে কষিয়ে এর ভেতরে এই যে 1 মগ পরিমাণে আমি পানি দিয়ে দিয়েছিলাম যেন লাউটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি যে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 4 মিনিটের জন্য রান্না করেছি। লাউটা দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে এবং লাউটা ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব, লাউটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমি এই যে ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে। তো আমি এই যে ঢাকনাটা তুলে নিলাম। আর এই দেখেন আমার হাতে সাবিতবাবু দাগ গিয়ে কী করেছে। ও অনেক বেশি অসুস্থ, তো ওকে কলম দিয়ে সান্ত্বনা করছিলাম। তো সে আমার হাতে এভাবে দাগ গিয়েছে। আর এই যে লাউয়ের থেকে কিন্তু পানিটা ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এখন আমি এর ভেতরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। এখন আমি এই যে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। যখনই পানিতে বলক উঠে গিয়েছে তখন আমি এর ভেতরে মাছটা দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করব। তো যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই হিসাবে ঝোলটা বাড়িয়ে অথবা কমিয়ে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। আমি এর ভেতরে একটু ভেজে রাখা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। জিরা গুঁড়া দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে, খেতে খুবই মজা লাগে। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। আর কালারটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। তো আজকের ভিডিওটি এখানে শেষ করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।